13 অক্টোবর 1972 একটি বিমান যাত্রী প্যাসেঞ্জার 45 জন প্যাসেঞ্জার সহ উরুগুয়ে থেকে চিলি উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু যাওয়ার পথে তাদের প্লেনটি বিধ্বস্ত হয় এবং কোথাও দূরে গিয়ে পড়ে যায়। এমন এক অবস্থায় কারো বাঁচার সম্ভাবনা ছিল না, কিন্তু অনুগ্রহ করে এই 45 জন প্যাসেঞ্জারের মধ্যে 12 জন কোনো না কোনোভাবে বেঁচে গিয়েছিল। কিন্তু বাঁচা সত্ত্বেও কারো এখানের মধ্যে কারো হাত ছিঁড়ে গিয়েছিল, কারো হাড় বেরিয়ে এসেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে তারা সবাই এখনও বেঁচে ছিলেন। কিন্তু তারা এমন এক অজানা জায়গায় ছিলেন যেখানে শত শত কিলোমিটার দূরে তুষার বিবৃত পাহাড় ছাড়া আর কিছুই ছিল না। এই বায়ুবাহিত বিমানটি এই লোকদের এমন এক জায়গায় নিয়ে এসেছিল যেখানে তাদের 72 দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছিল। তো ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস, আশা করি এই ভিডিওতে আপনাদের আমি অন্যান্য তথ্য সহ 72 দিনের এই আইসল্যান্ডের কথা জানাতে পারবো। তো দুর্ঘটনার পরপরে বিমানে অসংস্কৃত জ্বালানি এবং রক্তসহ বিমানের সব কিছুই পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। বিমানে অবশিষ্ট এবং আনুগলিত বিমান দ্বারা গ্রাস করা হয়। বিমানের কর্পতীয় সংরক্ষণভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছিল, যেখানে উভয় পাইলট তাৎক্ষণিকভাবে নিহত হন। এখান থেকে একটু পিছনে ফিরে যাই তাহলে যাবে 12 অক্টোবর। একটি সামরিক বিমান যা FH-22 উত্তর গোয়াকে সামরিক বিমান এবং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন এবং ভেতরে 45 জন যাত্রী ছিল, যার মধ্যে 19 জন রাগবি দলে আর খেলোয়াড় এবং 21 জন তাদের পরিবার বন্ধু। এছাড়াও আরও 5 জন স্রু সদস্য ছিল। মূলত উকুরেতে একটি রাগবি দল ছিল, যার নেতৃত্বে ছিলেন ওল্ড ক্রিশ্চিয়ান ক্লাব, এবং এই সময় একটি অত্যন্ত শক্তিশালী ফুটবল দল ছিল। তারা প্রতি বছর উরুগুয়ে থেকে চিলির সম্রাটকে ম্যাচ খেলতে যেত এবং আজও এই লোকেরা সান দিয়াগো থেকে যাচ্ছে। এই বিমানটি খুব বেশি দীর্ঘ হওয়ার কথা ছিল না। সাধারণত উরুগুয়ে থেকে সামান্তরিক যে মাত্র যেতে 3 ঘন্টা সময় লাগে, কিন্তু উঁচু আন্দিজ পর্বতমালা পথ থেকে আসে এবং এই সুন্দর পাহাড়গুলি যাত্রীদের জন্য এত বড় সমস্যা ছিল। মাত্র 45 মিনিট কেটে গিয়েছিল। এই পাহাড়গুলিতে একটি বিশাল ঝড় আঘাত হানে, যার কারণে বিমানটি রাতের জন্য আর্জেন্টিনার মন্দেস শহরে জরুরি অবতরণ করে হয়েছিল। পরের 10 দিন এবং 10 অক্টোবর বিমানটি মান্দোস বিমানবন্দর থেকে আবার উড্ডয়ন করে এবং পাইলটের মতে ছিল আজ আবহাওয়া পরিপূর্ণ পরিষ্কার ছিল। পুরো 1 ঘন্টা ধরে যাত্রা বেশ ভালো ছিল, এখনও কোনো সমস্যা হয়নি। কিন্তু এখানে পৌঁছানোর পর বিমান রেস পাইলটসও একটি বড় ভুল করেছিলেন। তিনি সান দিয়াগোর বিমান পরিবহন নিয়ন্ত্রণের সাথে যোগাযোগ করে বলেছিলেন যে আমরা 10 মিনিটের মধ্যে চিলিতে পৌঁছাচ্ছি, তাই আমাদের বিমানটিকে অবতরণের অনুমতি দিন। বিমান পরিবহন নিয়ন্ত্রণে বসা ব্যক্তিটি এবং তাকে অনুমতি দিয়েছিল। তিনি উচ্চতা প্রায় 10,000 ফুট কমিয়ে আনার অনুমতি দেন। ভোর 3:21 মিনিটে পাইলট বিমানের উচ্চতা কমাতে শুরু করেন। বিমানটি ইতিমধ্যে সান দিয়াগোর খুব কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু কেউ লক্ষ্য করেনি যে এই পাহাড়টি পাহাড়ের উপর দিয়ে উড়েছে। নামার সময় বিমানটি হঠাৎ খুব তীব্র ঝাঁকুনি অনুভব করে। বিমানটি খুব দ্রুত উপরে এবং নিচে গড়িয়ে পড়তে শুরু করে। সেই মুহূর্তে বিমানের সমস্ত অ্যালার্ম বাজতে শুরু করে, বিমানে আলো জ্বলতে শুরু করে। কেউ বুঝতে পারেনি যে আসলে হচ্ছেটা কি। সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছিল যে কেউ বুঝতে পারছিল না যে কখন বিমানটি সংঘর্ষ হয়ে গিয়েছিল। এবং পৌঁছানোর কাছাকাছি তারা সর্বোচ্চ গতি প্রদান করে যে এই পাইলট বিমানের ঠিক সামনে এসে বিশাল পাথর খেয়ে এবং তা পড়ে যায়। বিমানের পেছন থাকা অংশের পাহাড়ের সাথে ধাক্কা লেগে তা সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং কিছু যাত্রী ভাঙা অংশ থেকে পড়ে যায়। কেবল এই বিমানের সামনের অংশ বেঁচে থাকে এবং এই বাঁচার সংসদগুলো দেশ আন্তিজের কাছে অজানা পাহাড় আন্তিজিগো পাহাড়ে পা নস্টের পিলারের উচ্চতায় পড়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে 45 জন থেকে আর 43 জন এখন বেঁচে আছেন। এই ভয়াবহ দুর্ঘটনা এই লোকেরা বেঁচে গিয়েছিল, কিন্তু সমস্যা ছিলেন 19 বছর বয়সী রবার। তে ক্যাসনিত দ্বিতীয় জনের বয়স 20 বছর। বছরের নথিতে দেখা গিয়েছে যে অনেক যাত্রী আছেন খুব গুরুতর আহত এবং খুব ব্যথায় হাঁটছেন। তাই তারা দেখেন বিমানকে বেঁচে আছেন এবং কিভাবে তারা আহতদের সাহায্য করত পারেন। যখন এই লোকেরা বিমান থেকে নেমে দেখেন তখন তারা অনুভব করেন যে খুব জোরে বাতাস বইছে
এবং তার ফলে যা ঠান্ডা লাগছে। তারপর তা ভেতর থেকে বিমানের ভাঙা আসনটি ছড়িয়ে ছিটিয়ে থাকা আসন দিয়ে ঢেলে দিল, যাতে অন্তত কিছু বাতাস ভিতরে আসতে পারে এবং বিমানটির ভেতর থেকে উষ্ণতা পায়। এই লড়াইয়ে বিমানের কটপটটি অনেক ভিতরে ঠেলে দেওয়া হয়েছিল এবং সেখানে থাকা সমস্ত জিনিসপত্র ভেঙে উভয় পাইলটের শরীরে আটকে গিয়েছিল। তবে দ্বিতীয় পাইলট এখনও বেঁচে আছেন এবং কিছু দূর শেষে তাদের সাহায্য করতে কিছু জেট বিমান আসে। 14 অক্টোবরের দিন শুরু হয় আসল কাহিনী। এর চারদিকে অন্ধকার, প্রবল বাতাস বিমানের শরীরের সাথে ধাক্কা খাচ্ছিল। অপমা কিছুজন যাত্রী ক্ষুদ্রতম হেলিকপ্টার বেঁচে থাকার সাহায্যে হেলিকপ্টার আসে এবং কিছু ঘন্টার মধ্যে হেলিকপ্টার তা SOS লিখিতে এবং কোনোভাবে তাদের টাটা হেলিকপ্টারগুলো তাদের দেখতে পায়। কোনোভাবে তারা পালিয়ে যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত এর অর্ধেক লেগে লিপসের টিক শেষ হয়ে যায়, যা 14 অক্টোবর এনেছিল আগ্রত। এই বিমানে ছিল প্রায় 28 জন পিপল এখনো বেঁচে, আর বাকি সবাই মারা গিয়েছিল। তীব্র শীতের কারণে তারা কেউ হয়তো ভালোভাবে চলতেও পারছিল না। এমন পুরোপুরি অবস্থা দেখে হেলিকপ্টার তাদের বাঁচাতে আসে, কিন্তু তাদের এই বাঁচানোর সিগন্যাল দিতে হয়েছে SOS এর মাধ্যমে, যা কোনোভাবে অসম্পূর্ণ ছিল, যার কারণে অনেকে এখানে আটকে পড়ে আর দেখতে পায় কোনোভাবে তারা পালিয়ে যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো যাত্রী সেখানে ছিল না, অথচ তারা এখানে বিধ্বস্ত হয়েছিল। কিন্তু বিমান ছেড়ে অনেক দূরে চলে যাওয়ার জন্য তাদের কেউ খুঁজে পাওয়া যায়নি। যদি এটি না ঘটে তবে এটি খুবই কঠিন হতে পারে যে তাদের লোকেরা মাত্র 3 বোতল ওয়াইন ছিল, যার মধ্যে 5টি তারা সেই রাতে পান করে ফেলেছিল। এছাড়াও কিছু হুইস্কি এবং ব্যান্ডেল বোতল, আটকে পকেটের চকলেট এবং কিছু খেজুরও ছিল। রক্তে মাটিতে পুরোপুরি ঘুরে গিয়েছিল, আবার খাবার 28 জনের জন্য খুব কম ছিল। বিমানে বেঁচে ছিল যে এখন 28 জনের মধ্যে, এবং এস লেখাটি SOS এর যে এস অংশটি ছিল তা খুব সাধারণভাবে দেখা গিয়েছিল, যার কারণে সেটি পুরোপুরি আসতে পারেনি। তাদের নিজস্ব খাবার খাবে না, তবে বিমানে যা কিছু খাবার অবশিষ্ট থাকবে সকল যাত্রী মিলে সমানভাবে তা বিতরণ করা হবে। যদি এটি না ঘটে তবে খুব কঠিন হতে পারে। তাদের কাছে বেশি পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল না। তারা যা আছে কিছু ওয়াইনের বোতল এবং কিছু বিয়ার, হুইস্কি এবং যা থাকার তা সবাই মিলেমিশে একত্রে খেয়ে ফেলেছিল। অবস্থা এমনই করুণা ছিল যে তাদের মধ্যে প্রায় বেশিরভাগ যাত্রী না খাইয়ে দিন পার করে দিয়েছিল, কারণ তাদের খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারও ছিল না, পানিও ছিল না। তারা শুধু এখন সাহায্যের উদ্দেশ্যে এবং বেঁচে থাকার উদ্দেশ্যে নিয়ে এখন এই জেট বিমানটিতে পড়ে রয়েছিল। তারা কিছু চকলেট ও খেজুর একসাথে ভাগাভাগি করে খুব অল্প অল্প করে বেছে খেয়ে নিয়েছিল, কারণ কিছু খেয়ে তো অন্তত বাঁচতে হবে, নয়তো এই ঠান্ডার মধ্যে তারা এভাবে মরে যাবে। কেউ কেউ তো শুধু বরফ খেয়েই তাদের পিপাসা মিটিয়েছিল, কিন্তু আশ্চর্য করা বিষয় হলো এত ঠান্ডায় বরফ খাওয়ার কারণে ওখান থেকে কিছু মানুষ এমনি ঠান্ডায় ডিহাইড্রেটেড হয়ে মারা গিয়েছিল। এবং উপকারী দল তো শুধু দেখতে পারে যে কোনো যোগ্য ছিল না, তার জন্য ছিল শুধু কঠিন মুহূর্ত। রক্ত চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল সব কিছু, এবং কিছু লোক বিমানের কাছে যোগ্যবান করেছিল, তাই বিমানের চারপাশে থাকা সমস্ত জল নষ্ট হয়ে গিয়েছিল। অতএব যে কেউ তৃষ্ণার্ত বোধ করবে সে অনেক দূর শক্তি সঞ্চয় করতে চাইত, যা দিনের বেলায় তারা কেবল নিজেদের বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার পেত। কিছু লোক এটি খেত, এমনকি তারা চামড়ার আসনগুলো চিবিয়ে খেয়ে ফেলেছিল, যা কেবল তাদের ক্ষুধা কমিয়ে দেয়নি, বরং মাটিতে লাগা রক্তগুলো তাদের অসুস্থ করে ফেলেছিল। পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে উঠছিল এবং কারো বেঁচে থাকার কোনো আশাই ছিল না। বিলম্ব হয়েছিল, এবং এই লোকদের মধ্যে একজন টেকনিক্যাল লোক ছিলেন, যিনি বিমানের ককপিট থেকে রেডিও বের করে ব্যাটারির সাথে সংযুক্ত করার চেষ্টা করেছিলেন, যাতে তিনি কোনোভাবে বিমানের রেডিও ঠিক করতে পারেন এবং বাইরের লোকদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সাহায্য চাইতে পারেন। সেই সময় এটি ছিল একমাত্র উপায় যার মাধ্যমে সবাই দেখতে পেত। এই লোকটির নাম মার্সেলো।
এবং তিনি বেশ কিছুদিন পর কোনোভাবে রেডিও চালু করতে সক্ষম হয়েছিল। কিন্তু সমস্যা ছিল যে এই রেডিওটি কেবল পশ্চিম দিক থেকে সংকেত তুলছিল, যেখানে সংকেত আসছিল কিন্তু সেখান থেকে কোনো বার্তা যাচ্ছিল না। এই চিলির আশপাশের কয়েকটি ফ্রিকোয়েন্সি তুলেছিল যেখানে কেবল সংবাদ ইত্যাদি আসছিল। এই লোকেরা যে খাবার খাচ্ছিল তা প্রায় শেষ হয়ে আসছিল। মানুষের অবস্থা খারাপ এবং এখন তাদের হাঁটার শক্তিও ছিল না। মানুষ খুব ভয় পেয়ে যাচ্ছিল এবং তাদের খাবার ফুরিয়ে যায় তাহলে তারা কি করবে এবং কিভাবে বাঁচবে। সন্ধ্যায় সবাই ভয় পাচ্ছে, যার মধ্যে খুব সামান্য আঘাত পাওয়া 2 মেডিকেল ছাত্র রয়েছে। তারা বলে, আমরা এভাবে কিভাবে বাঁচব? যদি আমরা বেঁচে থাকতে চাই তাহলে আমাদের খাবারের জন্য দৌড়াতে হবে, নইলে আমরা সবাই না খেয়ে মারা যাব। আর তারপর যে সবাইকে খেতে বলবে তাকে সবাইকে দাঁড়িয়ে যাবে। সে বলে, আমরা যদি বাঁচতে চাই তাহলে বাইরের পড়ে থাকা মৃতগুলো খেতে হবে, আর যত তাড়াতাড়ি করবো এটা তার ততই ভালো, না হলে আমাদের শরীরে প্রাণ থাকবে না। এই মৃতগুলো ছোট টুকরো টুকরো করে খাবো। এই ঘটনা সবাইকে অবাক করে এবং এতে কিছু লোক খুব খুশি হয়, কারণ বোনের মৃতদেহ বাইরে পড়েছিল এবং কিছু লোকদের বন্ধু আত্মীয়দের মৃতদেহ বাইরে পড়েছিল। 19শে অক্টোবর, দুর্ঘটনার 16 দিন পর রাতে এই লোকেরা বাইরে খুব স্পষ্ট শব্দ শুনতে পায়, কিন্তু ঘুম থেকে উঠে দেখে যে ঝর্ণা থেকে বরফের একটি বিশাল টুকরো নেমে এসেছে তাদের বিমানে আঘাত করে এবং বিমানের এই অংশটিকে সম্পূর্ণভাবে বরফে ঢেকে দেয়। 8 জন বরফে আটকে যায় এবং শ্বাসকষ্টের কারণেই মারা যায়, আর এখন মাত্র 19 জন বাকি ছিল। ক্ষুধার কারণে পরিস্থিতি এতটা খারাপ হচ্ছিল যে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। একজন যাত্রী উঠে কাচের টুকরো নেয় এবং বাইরে পড়ে থাকা মৃতগুলোর মধ্যে একটি মাংস কেটে তা থেকে খাওয়া শুরু করে। বেঁচে থাকার জন্য কিছু না কিছু করতে হবে। আর কয়েকদিন কেটে যাওয়া এবং এইভাবে চলতে থাকে। অপেক্ষা করতে করতে আরও 3 জন মারা যায়। এখন মাত্র 16 জন বাকি। এখন তারা বুঝতে পেরেছিল যে কেউ যদি তাদের সাহায্য না করে তবে তারা কিছু না করতে পারে, এভাবে মারা যাবে, তাহলে তারাও মারা যাবে। তাদের কাছে থাকা মৃতদেহ যা প্রতিদিন তারা খাচ্ছিল সেগুলো তো ধীরে ধীরে খাবার কমে যাচ্ছিল। আর এই কারণে এই লোকেরা একে অপরকে অনুমতি দেয় যে কোনো শিশু মারা যায় তাহলে অন্য কেউ তার মৃতদেহ খেতে পারে। এরপরে এই লোকেরা সিদ্ধান্ত নেয় যে তারা যদি বাঁচতে চায় তাহলে তাদের নিজেদের কিছু করতে হবে। এখানে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না। যদি তাদের মরতে হয় তাহলে তারা শেষ পর্যন্ত চেষ্টা করে মরবে। 20 নভেম্বর ক্যানিসা এবং ফার্নান্দো একটি বিস্তারিত বিমান তৈরি করে, যারা অন্তর্গততার সাথে ওয়েস্ট সাউথ পাহাড়ের ওপারে যাওয়ার জন্য একটি বিমান বানায়। আশা করে যে পাহাড়ের মানুষ থাকবে যাদের কাছ থেকে তারা সাহায্য চাইতে পারবে এবং সকলের জীবন বাঁচবে। এই লোকেরা সিদ্ধান্ত নেয় যে যেদিন আবহাওয়া ভালো হবে সেদিন তারা পাহাড়ে ওঠা শুরু করবে। সবাই সিদ্ধান্ত নেয় এই 3 জন মিলে একসাথে যাবে এবং পোশাক দেওয়া উচিত, কারণ তাদের এই লোকেরা কীভাবে চেষ্টা করবে তাদের হেঁটে বের করতে হবে। ঠান্ডায় রাতে তারা এই বিমান আসন ভাঁজ করে এবং জ্যাকেট তৈরি করে। তারা মৃতদেহদের পোশাক খুলে ভাঁজ করে আবার বানায়। অবশেষে দুর্ঘটনার 61 দিন পর 12 ডিসেম্বর তারিখ আসে এবং তারা ক্যাম্প স্থাপন করে রাতের জন্য অপেক্ষা করে। তারা এই ঝর্ণায় উঠতে যাচ্ছিল, সেখানে প্রচণ্ড ঠান্ডা এবং উষ্ণতা ছিল। 3 দিন হাঁটার পর তারা বুঝতে পারে যে তারা তাদের সাথে কারো আনা খাবার তাদের 3 জনের জন্য অপর্যাপ্ত হবে। তাই যখন নিশ্চিত হয় যে খাবার অপর্যাপ্ত তখন কেউ না কেউ মারা যেতে পারে। ধীরবুদ্ধির কারণে 15 ডিসেম্বর তারা অ্যাটলান্টিও এবং ক্রেসাইট ফেরত পাঠায় এবং যারা নিজেরাই এগিয়ে যেতে থাকে। 4 দিনে তারা ক্রেসাইট থেকে মাত্র 1600 কিলোমিটার পথ অতিক্রম করে এবং তারা বুঝতে পারে যে টানা 8 দিন মেহনতের পর তারা মাত্র এই কিছু দূর আসতে পেরেছে। যার সময় ছিল যে তিনি খুব ভালো সময় ছিলেছেন। টুপে পরে তারা এক দূর পাহাড়ে দেখতে পেল যা খুব কম তুষারপাত, সেখানে গাছপালাও ছিল এবং কাছাকাছি একটা নদী ছিল যা তাদের খুব খুশি করেছিল।
তারা যখন পাহাড়ের কাছে গিয়েছিল এবং তারা কিছু ছোট কাঠের টুকরো দেখতে পেয়েছিল এবং অর্থ ছিল যে লোকেরা অবশ্যই কাছাকাছি বাস করেছে এবং তারা অবশ্যই সাহায্য পাবে। তাদের কাছে প্রবাহিত নদী থেকে জল পান করেছিল, তারা পান করেছিল এবং তারা পাহাড়ে যাওয়া খুব কঠিন ছিল। কিন্তু কিছুক্ষণ পরে তারা নদীর ওপারে ঘোড়ার উপর বসে থাকা একজন লোককে দেখে। এই লোকেরা তাদের সমস্ত শক্তি দিয়ে জ্বলছে, কিন্তু অন্যদিকে তাদের আওয়াজ শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পর ঘোড়ার ওপর থেকে একটি লোক এগিয়ে নেমে আসে। হঠাৎ তার চোখে তাদের দুজনের উপর পড়ে এবং সে দেখতে পায় যে তারা তাকে সাবধানে চালাচ্ছে। প্রথমে সে কেবল তাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে এবং তারপর সে তাদের বলে, আগামীকাল। এই কথা বলার পর লোকটি আবার ফিরে যায়। এই লোকেরা রাতে ঘুমায় না, অধৈর্য হয়ে তার জন্য অপেক্ষা করে। পরের দিন লোকটি আবার আসে আর হাতে একটি কাগজ এবং পেন্সিল দিয়ে উপরে সে তুমি কি চাও লিখে কাগজটি তার পাথরের মুড়ে তাদের দিকে ছুঁড়ে দেয়। তারপর এই লোকেরা এই কাগজে তা পুরো গল্প লিখে তার দিকে ছুঁড়ে মারে। লোকটি বড় হয়ে তাদের গল্প বুঝতে পারে এবং খুব অবাক হয় যে এই 2 মাস আগে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় এই লোকেরা কিভাবে এখনও বেঁচে থাকতে পারে, এই লোকেরা এখনো কিভাবে বেঁচে আছে। লোকটি দ্রুত স্থানীয় কর্তৃপক্ষের সাহায্যের জন্য ফোন করে। অবশেষে কয়েকদিন পর তাদের 2 জনকে উদ্ধার করা হয় এবং তাদের হাসপাতালে পাঠানো হয় এবং এই খবরটি স্থানীয় সম্পর্কের মাধ্যমে এবং স্থানীয় রেডিওর মাধ্যমে খবর নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে, যা বিমানে থাকা 14 জন যাত্রীরা শুনতে পায়। এটা শুনে তারা অনেক ভালো এবং খুশি হয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে যে অবশেষে তারা এই নরক থেকে মুক্তি পাবে। এবং কিছুক্ষণ পর তাদের জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয় এবং সবাইকে এবং এখান থেকে নিরাপদ স্থানে পৌঁছানো হয়, হাসপাতালে তাদের ভর্তি করানো হয়। তো এই ছিল আজকের কাহিনী। আশা করি কাহিনীটি তোমাদের ভালো লেগেছে। একটি পাহাড়ের মধ্যে তুষার পাহাড় কতটা ভয়ানক হতে পারে তা এই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিকে সাপোর্ট করো আরও নিত্য নতুন ভিডিও পেতে।